এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে প্রশ্ন, একটি লম্বা প্রশ্নের ভিতরে আপনি সার্বিক পরিস্থিতিটা তুলে ধরলেন। আপনার প্রশ্ন যারা শুনেছেন তারা ইতিমধ্যে বুঝেছেন যে এই প্রশ্নটি রয়ে গেছে যে 5ই অগাস্টের পর থেকে বাংলাদেশের ডিজাইন করে যে বেসিক নিরাপত্তা যারা প্রদান করে যেমন পুলিশ, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। তারপরে বাংলাদেশে যে অ্যাট্রোসিটি এবং মব কিলিং, এই অরাজকতা, ললেসনেস এসবগুলো চলছে, সেটাকে প্রটেক্ট বাংলাদেশের আর্মি করেনি, যদিও তাদের কাছে এই মুহূর্ত পর্যন্ত সেই দিন থেকে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় রয়েছেন এবং মরে মরে রয়েছেন। আমরা যেটা জানি, আমরা যেই বিষয়গুলো নিয়ে একটু এটার উত্তর খুঁজতে একটি আপনার এটা খুব ইঙ্গিতপূর্ণ প্রশ্ন, এটার উত্তর খুঁজতে আমরা একটা উদাহরণ দিতে হবে। উদাহরণটা দেখুন, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী প্রচারে আসলো, সবাই বলা বলি আরম্ভ করলো বা গণমাধ্যমে আসলো যে উনি পদত্যাগ করেছেন। তো উনি যদি পদত্যাগ করে থাকেন আর বাংলাদেশের যদি কোনো রেভলিউশন হয়ে থাকে সেই দিন, তাহলে উনি কি করে বিমানে চড়ে তাও আবার আর্মির বিমানে চড়ে অন্য দেশে ভ্রমণ করতে পারেন? তাহলে অবশ্যই তিনি পদত্যাগ করেননি, এটা দিয়ে প্রমাণ হয় উনি অবশ্যই পদত্যাগ করেননি। এবং তখনও পর্যন্ত বা এখনো পর্যন্ত উনি প্রধানমন্ত্রী ছিলেন বলেই তার এই বাংলাদেশে তার সরকারের অনুগত সৈন্যবাহিনীর কিছু অংশ তাকে রক্ষা করার জন্য হোক আর যে কোনো কারণে হোক, সেটা আমরা পরবর্তী কোনো সময়ে বিশ্লেষণ করব বা খুঁজে পাবো, তাকে অন্য একটি দেশে আশ্রয়ের জন্য তারা গার্ড দিয়ে নিয়ে গিয়ে সেখানে একদম সিকিউর ভাবে পৌঁছে দিয়ে সেই বিমান আবার ফিরে চলে আসে। একটা বিষয় এখানে এটা একদম প্রতীয়মান। তার অর্থ হলো যে এই সশস্ত্র বাহিনী বলেন, এই বিমান বাহিনী বলেন বা আমাদের সেনাবাহিনী বলেন, তারা সেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সসম্মানে অন্য একটি দেশে প্রধানমন্ত্রী হিসাবে পৌঁছে দিয়ে আসেন। তার পরবর্তীতে ওনারা যে কাজগুলো ওনাদের নিজের মুখে বললেন, স্বীকার করলেন, যেটা আপনার প্রশ্নের ভিতরে হলো, তারা বাংলাদেশে মব তৈরি হচ্ছে, কিলিং হচ্ছে, মানুষের বাড়িঘর দখল হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, রেপ হচ্ছে, বঙ্গবন্ধুর সমস্ত মোরাল ভেঙে দেওয়া হচ্ছে, 32 নম্বরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সমস্ত কিছুতে তারা কোনো বাধা প্রয়োগ করলেন না। তার অর্থ হলো তারা ইচ্ছে করেই সেটা বাধা প্রয়োগ করলেন না, যেটা প্রমাণ করে ফেলছেন আপনার প্রশ্নের মাধ্যমে। আরেকটা মেটিকুলাসলি ডিজাইনের একটি অংশ আমি উত্থাপন করব, সেটা হলো আপনার প্রশ্ন ছিল এতে কি ডক্টর ইউনূস এটার মধ্যে দায় নিবেন কিনা। আমি এটার উত্তর দিতে আরেকটু উদাহরণ দিলে খুব বাস্তবতা হবে। যখন ডক্টর ইউনূস 5ই অগাস্টের পর ও ইচ্ছা করে প্যারিসে অবস্থান করছিলেন এবং উনি এসে ক্ষমতা নিচ্ছিলেন না, একটা ভ্যাকুয়াম তৈরি হলো যে বাংলাদেশে আসলে ক্ষমতা কে চালাচ্ছে। উনি শপথ নেওয়ার বা ক্ষমতায় নেওয়ার আগ পর্যন্ত এই 3 দিন কিন্তু বাংলাদেশের একদম 400 থানা গুড়িয়ে পুড়িয়ে দেওয়া হলো। এই 3 দিনে বাংলাদেশে প্রায় 3000-এর উপরে পুলিশ বাহিনীকে গুড়িয়ে পুড়িয়ে মেরে হত্যা করে বহু কিছু করা হলো। এবং বাংলাদেশে ইসলামী জঙ্গি গোষ্ঠী ঢাকা ইউনিভার্সিটি সহ সকল জায়গায় এমনকি ইসলামী শাসন কায়েমের জন্য তারা মিছিল করলো, স্লোগান দিল, প্ল্যাকার্ড দেখালো। আমি এই টেস্ট কেস আপনার প্রশ্নের আমি যখন এটা বললাম যে ডক্টর ইউনূস নিজকে দায়বদ্ধতার ঊর্ধ্বে রাখার জন্য ইচ্ছা করেই, আমি তখনই বলেছি ইচ্ছা করেই উনি ক্ষমতা নিতে দেরি করছেন, এর ভিতরে গ্রাউন্ড তৈরি হচ্ছে, এর ভিতরে পুলিশ নিধন হচ্ছে, এর ভিতরে আওয়ামী লীগ নিধন হচ্ছে, এটা দায় উনি নিবেন না বলেই উনি 5 দিন বা 3 দিন উনি ক্ষমতায় নেননি। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি স্টেট ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে খিলাফত আন্দোলনের দাবিতে মিছিল হচ্ছে একটা ছবি তুলে ধরি গত মাসে। এই ছবিটা যখন প্রকাশিত হয় তখন বাংলাদেশের এই জামাতি সকলে, বাংলাদেশের এই উপদেষ্টাদের যে ডাকাতগুলো সকলে, এমনকি তাদের পেইড ওয়াশিংটন ডিসিতে যে বিদেশিরা কাজ করে, তারা এক্সে আমার এই প্লে কার্ড নিয়ে দেয়, বারবার প্রচার করতে শুরু করলো যে এটা কিন্তু এখনকার নয়, এটা 5ই অগাস্টের, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 5ই অগাস্টের, এটার সাথে যুক্ত নয়। আমি হেসে দিয়ে লিখলাম, আই এম সাকসেসফুল। আমি জানতাম যে তোমরা এটা করবে, এটা বলবে, এবং এটা অচিরেই ভবিষ্যতেও বলা হবে। এই পুলিশ হত্যার সাথে তো আমি ডক্টর ইউনূস যুক্ত নই, কারণ আমি তো তখন প্যারিসে ছিলাম।
এটা হলো তাদের ক্লেম। কিন্তু আমাদের মতন লোকেরা যারা এভিডেন্স নিয়ে কাজ করে, যারা আমরা কিন্তু যে প্রশ্নগুলি সব তুলে ধরি আন্তর্জাতিক মহলে, আমরা উত্তর পাওয়ার জন্য কিন্তু তুলে ধরি না। আবারও বলি, উত্তর পাওয়ার জন্য তুলে ধরি না, আমরা রেকর্ড করার জন্য তুলে ধরি, অন দ্য রেকর্ড, এটা থাকার জন্য যে উই আস্ক দিস কোশ্চেন, এবং আমাদের এই প্রমাণগুলো রয়েছে। অতএব ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করেই এই বাংলাদেশের জামাত গং দিয়ে, কারণ আপনারা জানেন যে ৭১-এর পরাজিত আল বদরের যে ট্রেনিং, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাংলাদেশে চলতো। যেহেতু গণতান্ত্রিক পন্থাকে গত সরকার, মানবাধিকারকে গত সরকার মূল্য দিতেন বলেই এদেরকে নিষিদ্ধ ঘোষণা করার পরেও এদেরকে সমূলে উৎপাদনে মানবাধিকারের প্রশ্নে করেননি। আমি একটা উদাহরণ দিই আরো, যে মানবাধিকারের প্রশ্নে বয়সের কারণে বা বাংলাদেশ বিরোধী গোলাম আজমকে ফাঁসি না দিয়ে তাকে সসম্মানে মরতে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ডের মাধ্যমে। বিষয়টা লক্ষ্য করবেন, এখানে কিন্তু মানবাধিকারকে সম্মান জানানোর জন্য কথা করা হলো, কিন্তু দেশ বিরোধী শক্তিকে কিসের সম্মান? এটা তো হতে পারে না, এটা কখনো এটাই ছিল মেইন সমস্যা। অতএব বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো, এটার দায় নিতেই হবে বর্তমান যে সরকার, অসাংবিধানিকের অর্থ হইল অবৈধ সরকার। এই সরকারকে সম্পূর্ণ দায় নিতে হবে, তাদের সাপোর্টারদেরকে দায় নিতে হবে, এবং তারা জীবিত থাকুক আর মৃত থাকুক, যে কোনো সরকারের সময় এই দায়বদ্ধতা থাকবে। এবং ৫ই আগস্ট থেকে ৭ই বা ৮ই আগস্ট পর্যন্ত ডক্টর ইউনূস অনুপস্থিত থাকার কারণে উনি রেহাই পাবেন না, কারণ উনি এটাকে সাপোর্ট করে গেছেন। এবং পরবর্তীতে উনি বারবার বলেছেন যে আমি এই রেভুলেশনের সাথে আগে থেকেই যুক্ত ছিলাম, এই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে। আরেকটি কথা বলি শেষ করবো, সেটা হলো ডক্টর আসিফ নজরুল। আজকে উনি খুব শক্তিশালী ভাবেই, লজ্জাহীন ভাবেই বলেছেন যে এই যে আজহারকে মুক্তি দেওয়ার কারণে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে, এবং এটা জুলাই যোদ্ধাদের কৃতিত্ব। অতএব এই যে যারা এই কৃতিত্ব দাবি করবে, পক্ষ দুইটা হেরে গেছেন বা বিজয়ী, আজকে তারা বিজয়ী, তারা বলছে কৃতিত্ব। বাংলাদেশ যেদিন বিজয়ী হবে তখনই এটা হবে অপরাধ। এবং এটা বাংলাদেশ যেহেতু ৭১ সনে বিজয় অর্জন করেছে আমাদের ডক্টর নুরুন নবী এর মতন বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধের মাধ্যমে, অতএব এই বিষয়টাই হলো বিচারাধীন। এবং আপনাদের আসিফ নজরুল, আমাদের ডক্টর ইউনূস সহ সকলের বিচার হবে দেশদ্রোহিতার। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আসলে এই বিষয়টা নিয়ে আরো অনেক আলোচনা করার ছিল, আমাদের সময় আসলে ফুরিয়ে যাচ্ছে। আমরা সমসাময়িক কিছু বিষয় আমাদের প্রশ্ন না করলেই নয়, জানা দরকার আছে। এই কারণে আরেকটি বিষয় প্রশ্ন করব আমরা এই বিষয় থেকে গিয়ে। জনাব নুর নবী, ডক্টর নুর নবী, আপনি কিছু জানেন যে গত সপ্তাহ থেকেই বাংলাদেশে একটা নাটক চলছে, সামরিক বাহিনী বনাম সরকার। সামরিক বাহিনীর কিছু বক্তব্য আপনারাও জানেন, আপনারা তুলে ধরেছেন, তারা তাদের বক্তব্য দিয়েছে। এর প্রেক্ষাপটে ডক্টর ইউনূস সাহেব তিনি পদত্যাগ করার একটা নাটক তৈরি করলেন। মজার বিষয় হচ্ছে সবাই এক বাক্যে বলছে যে উনি নাটক করছেন, পদত্যাগ করবেন, এটা কেউ বিশ্বাস করেনি। ঠিক গতকালকে গত পরশু সম্ভবত একজন, তাদের নাম হচ্ছে, সংগঠনের নাম জাতীয় ঐক্য সংগতি পরিষদ নামে একটি সংগঠন, সেখানে একটা জাতীয় প্রেস ক্লাবে তারা একটা সেমিনার করে। সেখানে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী, এবং ডাক্তার মোহাম্মদ বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, বিএনপির তা তো বললাম চেয়ারম্যানকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী, এদের নাম প্রস্তাব করে জাতীয় সরকারের রূপরেখা করছেন এবং প্রচার করছেন। এবং এদেরকে নেতৃত্বে 5 বছর দেশ থাকার জন্য তারা করছেন, তারা এই বিষয়টা তুলে আনছেন। তো এই যে পদত্যাগ নাটকের আসলে পরিণতিটা কোন দিকে যাচ্ছে আপনি মনে করেন? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আগের প্রশ্নের সংক্ষেপে আমার মতামত প্রকাশ করছি। সেটা হলো 5 আগস্টের আগে বাংলাদেশটা কেমন ছিল? উন্নয়নের রোল মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছিল, আইনের শাসন ছিল, মানুষ সুখে শান্তিতে বাস করত। আর এই গত 9 মাসে বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা নেই, মব কিলিং হচ্ছে, হাজার হাজার মানুষ মরেছে, সম্পদ নষ্ট হয়েছে। এই অপরাধের দায় আপনি প্রশ্ন করেছেন কে নিবে?
জাহাঙ্গীর সাহেব খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ডক্টর ইউনূস কোনোভাবে এই দায় এড়াতে পারবে না। আমি তার সাথে শুধু অ্যাড করতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধানও তাদের দায়িত্ব এড়াতে পারবে না, কারণ তারা একটা ইনস্টিটিউশন, শক্তিশালী, যারা দেশের সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের। তারপরে তাদের যখন মাঠে নামানো হলো, তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল, তারা সেগুলো ব্যবহার করে এই জানমাল রক্ষার কাজ করে না। বাংলাদেশকে এই অবস্থা থেকে তারা রক্ষা করতে পারত, কিন্তু সেটা করে না। কাজেই প্রথম দায়বদ্ধতা হলো ইউনূস এবং ষড়যন্ত্রকারীদের, দ্বিতীয় সেনাবাহিনী এবং সেনা প্রধানের, তৃতীয় হলো যারা জামাত, শিবির, এমনকি বিএনপি যে গ্রাউন্ড লেভেলের বা কি বলে নিম্নের পর্যায়ের যে নেতা কর্মী যারা লুটতরাজ করছে, আগুন লাগাচ্ছে, জিনিস দখল, তারাও। কাজে এই সবারই একদিন এই আইনের শাসনের সামনে, আইনের বিচারের সামনে তাদেরকে আসতে হবে। আমি এখন আপনার প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো আমরা তো জানি এই সরকার ষড়যন্ত্রের ফসল এবং তারা প্রতিদিনই ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং নাটক তো শুধু এইটা নয়, মানে ক্ষমতায় আসার আগে থেকে তারা নাটক করতেছে। সেই ষড়যন্ত্র বললো বৈষম্য বিরোধী আন্দোলন আসলে এক দফার আন্দোলন। তারপর যে ফলস নেগেটিভ তৈরি করা হলো যে হাজার হাজার মানুষ পুলিশ গুলি করে মারছে, দেখা গেল যারা মারা গিয়েছে তারা এখন সামনে চলে আসতেছে। এমনকি সেই সাইদের যে ঘটনাটা, তারও যে হত্যার যে কাহিনী প্রচার করা হয়েছে সেটা নিয়ে প্রশ্নবদ্ধ হচ্ছে। তো তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করেন যে ইউনূস একজন বিদেশি নাগরিক। কালকে এক চ্যানেলে শুনলাম যে সে নাকি 5টা বিদেশি রাষ্ট্রের নাগরিক, আর তার সাথে যে অ্যাডমিনিস্ট্রেশনে তার উপদেষ্টা, প্রধান সহকারী, তারা হলো 18টা দেশের নাগরিক। তো এই যে বাংলাদেশটাকে কন্ট্রোল করছে, ষড়যন্ত্রটা বাস্তবায়িত করছে বিদেশি নাগরিকরা। সেনাবাহিনী একটা এত বড় প্রতিষ্ঠান, তার বস হয়েছে ডক্টর খলিল রহমান, সে হলো একজন আমেরিকান নাগরিক এবং তার বিরুদ্ধে হত্যা মামলার কেলেঙ্কারির মতো ঘটনা রয়ে গেছে এবং আমেরিকা দেশে ছদ্মনামে ছিল রজার রহমান নামে। তো এই সমস্ত ঘটনা সবই তো নাটকের অংশ। কাজে ইউনূস যখন দেখলো যে তার ক্ষমতা নড়বড়, তার যে নিয়োগদাতা সেই তথাকথিত ছাত্র আন্দোলনের নেতা, যাদেরকে আমি বলি সন্ত্রাসী, যারা কোটি কোটি টাকার বিনিময়ে তারা এই আন্দোলন করেছিল, যখন তাদের ভিতরে বিভক্তি, তারা একটা দল করলো, কোটি কোটি টাকা খরচ করে কয়েক হাজার লোক হলো, 1 মাস পরে আরেকটা অনুষ্ঠান করলো নববর্ষ উদযাপন, সেখানে 150 জন সাংবাদিক, ক্যামেরাম্যান ছিল, আর ওদের উপস্থিত ছিল কয়েক হাজার লোক। তো এখান থেকে প্রমাণ হয় যে তার এই নিয়োগদাতাদের সমর্থন কমে গেছে। তারপরে সে যে চায়নাকে নিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছিল, ভারতের সাথে হাত মেলানোর চেষ্টা করেছিল, কোনোটাই যখন কাজ হয় না, তখন সে এই নাটকটাও মন্তস্থ করলো যে সে পদত্যাগ করবে। তার ব্যক্তিগত ইতিহাসটা কি? গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে চাকরি করেছে, 60 বছর বয়সে তার রিটায়ার করার কথা। 11 বছর এডিশনাল 11 বছর সে এমডি হিসাবে কাজ করেছে, ক্ষমতার থেকে সরবে না। বাংলাদেশ ব্যাংক তাকে সরানো হলো, মামলা করলো, তাই সেইটার বিরুদ্ধে, সেখানে তিনি হেরে গেলেন। তারপরে গ্রামীণ ব্যাংকের এখনো সে চেয়ারম্যান রয়ে গেছে। তারপরে 50-60টা সে সংগঠন করেছে গ্রামীণ ব্যাংক রিলেটেড, সবগুলারই চেয়ারম্যান উনি। তো এখান থেকে প্রমাণ হয় যে উনি ক্ষমতা ছাড়ার লোক নয়, অতীতে ছাড়ে নাই। এখন এত বড় একটা ক্ষমতা, আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছে, সে কি ক্ষমতা ছাড়বে? কোনো ক্রমেই না। এই নাটকটা করেছিল, এখন সে মনে হচ্ছে স্টেবল হয়েছে, আবার যখন দেখবে যে তার ক্ষমতা নড়বড়, আর একটা নাটক করবে। অর্থাৎ এই লোকটা হলো ক্ষমতা লোভী, দুর্নীতিবাজ, হিউম্যান রাইটসে বিশ্বাস করে না। আর এই ক্ষমতা এসে সে গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছে, যে মামলা হয়েছিল তার বিরুদ্ধে। গ্রামীণ ব্যাংকের নেক্সট 5 ইয়ার্সে ট্যাক্স দিতে হবে না। সে হিউম্যান ইম্পোর্ট করার যে একটা লাইসেন্স নিয়েছে, একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছে, অর্থাৎ ব্যক্তিগতভাবে সে লাভবান হচ্ছে। সে একজন দুর্নীতিবাজ, সে দেশটাকে
বিক্রি করে দিতে তার এক মুহূর্ত লাগবে না। অলরেডি সে আমেরিকাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে যাতে তাকে সাপোর্ট করে ক্ষমতায় সে থাকতে পারে। ভবিষ্যতে যখন দেখবে এটাও ব্যর্থ হবে তখন আরো